আর কি আমার দীর্ঘ কালচারাল অঙ্গনে সাহিত্যের অঙ্গনে যে দুজন মানুষকে তুই তুই সম্পর্ক তার মধ্যে একজন হচ্ছে হাসান আরিফ। সে ব্যস্ততার কারণে উৎসব চলছে দেখে এখনো এসে উপস্থিত হয়নি। স্কুল জীবন থেকে এই মানুষটি, ওর সাথে আমার একটি অদ্ভুত ভালোবাসার সম্পর্ক আছে। ও দেখতে ছোটখাটো হলেও অনেক ক্ষমতাবান, অনেক শক্তিশালী একজন ব্যক্তিত্ব। বাংলাদেশে কবিতা পরিষদের অন্যতম উদ্যোক্তা, এটা তার সবচেয়ে বড় অহংকারের ব্যাপার। এবং একটি ব্যক্তিগত ব্যাপার হচ্ছে, ওর জীবনের একটি শখ ছিল, সে শখটি আমি এখনো পূরণ করতে পারিনি। একটি ব্যক্তিগত শখ। ও এখনো আমাকে প্রত্যেকদিন বলে, দোস্ত তুই ব্যবস্থাটা করে দিলি না কেন? তারিক সুজাত আমার বন্ধু, বাংলাদেশের ৮০-র দশকের এক উজ্জ্বল তরুণ কবি, উজ্জ্বল সাংস্কৃতিক কর্মী। এই তারিক সুজাতকে আমি বলছি কিছু বলার জন্য। সমবেত সুধী, আপনাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। শিমুল আমার শৈশবের বন্ধু। শিমুলের পরিবারের সাথে আমার পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। শিমুলের বাবা মা আমার বাবার বন্ধু। একমাত্র শিমুলই পারে ঘন্টার পর ঘন্টা শ্রোতাদের এভাবে মুগ্ধ করে রাখতে। একটি বাঁশের বাঁশি এবং নিজের কণ্ঠকে অবলম্বন করে এত মানুষকে ধরে রাখা কঠিন ব্যাপার। আজকের এই অনুষ্ঠান মনে করিয়ে দিচ্ছে আমেরিকার একজন কবি অ্যালেন গিন্সবার্গ, যিনি একটি গিটার নিয়ে এভাবে এরকম পার্কে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা শ্রোতাদের মুগ্ধ করে রাখতেন। যিনি আমাদের মহান মুক্তি সংগ্রামে, মুক্তিযুদ্ধে সেপ্টেম্বর অন যশোর রোড বলে একটি বিখ্যাত কবিতা লিখেছিলেন। শিমুল তার এই অনুষ্ঠানের শিরোনামে বলেছেন, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এ কথা কেবল শিমুলই বলতে পারে। গত প্রায় ২.৫ দশক ধরে এদেশের প্রতিটি প্রগতিশীল সংগ্রামে শিমুল ছিল প্রথম কাতারে। ১৯৮০-র দশকে স্বৈরাচার বিরোধী সংগ্রামে শিমুল আমাদের সাথে। আজকে এই অনুষ্ঠানে আমার অনেক বন্ধুকে পেয়েছি যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা একসাথে কাজ করেছিলাম। শিমুলের জন্য গর্ববোধ করি এবং আজকের এই প্রথম কুয়াশার সন্ধ্যায় কুয়াশাকে অপেক্ষা করে দীর্ঘক্ষণ যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন, এই অনুষ্ঠানকে সফল করছেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা, তাদেরকে উৎসর্গ করে আমি আমার নিজের একটি কবিতা, যেই কবিতাটিকে শিমুল এরশাদ বিরোধী আন্দোলনে জনপ্রিয় করেছিল, পরবর্তী সময়ে সেই কবিতাটির শিরোনাম নিয়ে আমার একটি বই বেরিয়েছিল, যাব বলে থেমে থাকতে নেই। এটি পড়ার মধ্যে দিয়ে আমি শিমুলের অনুষ্ঠানের সাফল্য কামনা করব। যাব বলে থেমে থাকতে নেই। যাব বলে থেমে থাকতে নেই, কেবল পথিক নয়, পথের প্রস্তুতি থাকে, চিহ্ন থাকে। ফেরার সময় হলে আল পথে ঘাসের আশ্রয়ে পাবে মুক্ত মানুষের অমল ঠিকানা। যাব বলে থেমে থাকতে নেই। অজানা সন্ধ্যার মুখে আলোতে বিশ্বাস রেখো, তখন অন্ধকার তোমাকে দেখাবে পথ। যাব বলে থেমে থাকতে নেই, কেবল পথিক নয়, পথের প্রস্তুতি থাকে, চিহ্ন থাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। তারিখের ৯০-র দশকে এই প্রজন্মে যারা প্রথম দিকে বসে আছেন, আমি জানি তারা তখন শিশু। সেই সময়ে উদ্দীপ্ত হয়ে তারিক সুজাতের একটি কবিতা ছিল, সময়কে আমি উল্টো পায়ে হেঁটে যেতে দেখেছি। এই কবিতাটি আমি পড়ছি। আমার সময়কে আমি উল্টো পায়ে হেঁটে যেতে দেখেছি,
ভূতগ্রস্ত সময়ের পদচ্ছাপ অনুসরণ করে জরাগ্রস্ত জাতি কখন পৌঁছে গেছে গভীর খাদের কিনারায়, জানলে না, জানলে না। হে আমার 30 বয়স যুবা, রক্তাক্ত স্বদেশ, তোমাকে টেনে হিচড়ে মর্গের দিকে নিয়ে যাচ্ছে কারা? প্রতিদিন প্রাতরাশের টেবিলে তোমার রক্তাক্ত মুখ দেখে দেখে পত্রিকার কালো অক্ষরগুলো শোকে মুহ্যমান। আর তখনও বাঁকানো লেকের ধারে আলো অন্ধকারে একটি বিরাট বাড়ি হাঁটু অব্দি পানিতে ভাসমান। সেই বাড়িটিকে ঘিরে 13 কোটি পিপীলিকা স্বপ্ন স্বাদ কতবার যে পুড়ে ছাই হলো। নরম লেকের জলে বাঘ ও মহিষ এক হয়ে একদিন দোলাবে চরণ যুগল। 300 জোড়া পায়ে ভর দিয়ে কচ্ছপ সময় এগোবে স্বদেশ। আমার সময়কে আমি উল্টো পায়ে হেঁটে যেতে দেখেছি। হে শিশু, দেবদূত, ভূতগ্রস্ত সময়ের পদচ্ছাপ দেখে যদি ভয় পাও, এই নির্বোধের বুকে থুতু দিও, থুতু দিও। এ জাতি সাহস পাবে।